নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গ্রাউন্ড রিপোর্ট খুব খারাপ, সেই নিয়ে হচ্ছে বঙ্গ বিজেপির নেতৃত্ব, দিল্লির বিজেপি নেতৃত্ব চিন্তিত যে ওয়েস্ট বেঙ্গলে যে ভোট আসছে সেই ভোটে বিজেপি জেতা আসন ধরে রাখতে পারবে কিনা সেই নিয়ে খারাপ রিপোর্টগুলো আসছে। আমি বিজেপি নিয়ে ভিডিও করি, তাদের লোকজনের সঙ্গে খবর টবর রাখতে হয়, সেই বিষয়ে আজকে আলোচনা করবো। এবং সেই কারণেই হচ্ছে ইনকাম ট্যাক্স এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট মানে আইটি এবং ইডি কে খেপা কুত্তার মতো হচ্ছে তারা নেমে পড়েছে। তৃণমূলের ভোট প্রার্থী যারা আছেন তাদেরকে ডিস্টার্ব করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন পত্রের প্রস্তাবক তাদের বাড়িতে গিয়ে হানা দেওয়া, এইসব চলছে। শুক্রবার দিনভর হয়েছে। তো কোন কোন জেলাতে তাদের হচ্ছে অবস্থাগুলো খারাপ যেটুকু আপাতত পাওয়া যাচ্ছে, যে কারণে হচ্ছে শুভেন্দু অধিকারী, সমীক ভট্টাচার্য, অমিত শাহরা এত মরিয়া হয়ে উঠেছেন এবং ইডি সিবিআই কে খেপা কুত্তার মতো লাগিয়েছেন, লেলিয়ে দিয়েছেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে বলে রাখি যে আপনারা আমার ভিডিও দেখছেন, আপনারা যে লাইক করছেন, কমেন্টস করছেন, তো আপনাদের কাছে অনুরোধ, যারা আমার ভিডিও এখনো সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। এবং ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসি আজকের হচ্ছে যে থাম্বনেলটা করেছি, গ্রাউন্ড রিপোর্ট খারাপ বিজেপি, তাই খেপা কুত্তা হচ্ছে আইটিইডি। বলে রাখি যে আপনারা জানেন দিন 15 আগেই হচ্ছে আমাদের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট রাসবিহারীতে, যিনি বর্তমান বিধায়ক এবং হচ্ছে তৃণমূলের প্রার্থী, সেই দেবাশিস কুমারকে একটি জমি সংক্রান্ত মামলাতে 3বার হচ্ছে ডেকেছিল ইডি। উনি 3 দিনই হাজিরা দিয়েছিলেন এবং বলেওছিলেন যে এরপরে যদি কোনোদিন ডাকে আমি সাহায্য করব, তবে নির্বাচনের সময় এরকম হেনস্থা না করলেই পারতেন। কারণ আপনারা জানেন দেবাশিস কুমার শুধু রাসবিহারী তৃণমূল প্রার্থী নন, তিনি দক্ষিণ কলকাতা তৃণমূলের জেলা সভাপতি। তাই তার আন্ডারে বা তার এলাকাতে যে 7টি বিধানসভা রয়েছে সেখানকার পার্টিগত কাজ তিনি দেখভাল করেন, মানে যে সংগঠনগত কাজ। তো দেবাশিস কুমারকে হচ্ছে 3 দিন ইডি রাখলো, হয়ে গেছিল। একই সঙ্গে আপনারা জানেন যে বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু এবং মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রতিন ঘোষ খাদ্যমন্ত্রী এবং সুজিত বসু দমকল মন্ত্রী, তাদেরকে হচ্ছে ইডি কল দিল, তলব করলো সিজিও কমপ্লেক্সে আসার জন্য। কি না, পুরসভার নিয়োগ দুর্নীতি সেই মামলা, সব হচ্ছে ভোটের আগে তাদের মনে পড়েছে। আসলে আসলে আমি আসছি যে কেন এটা হয়েছে। তো তারা হচ্ছে যে ওরা ইডিকে জানালো যেরকম আমরা ভোটের সময় যেতে পারছি না, আমাদের পরে সময় দেওয়া হোক। তো এইরকম চলছিল, চলতে চলতে শুক্রবার দিন একেবারে মানে ইনকাম ট্যাক্স দিয়ে, এবার আর ইডি না, এবার ইনকাম ট্যাক্স কে দিয়ে হচ্ছে দেবাশিস কুমারের বাড়িতে হানা। 7 সকালে দেবাশিস কুমারের বাড়িতে হানা। জানেন তিনি দেবাশিস কুমার মনোহরপুকুরে থাকেন, তার বাড়িতে হানা হলো, তার শাশুড়ির বাড়িতে হানা হলো, দেবাশিস কুমারের নিজের যে অফিস, বিধায়কের যে অফিস, সেখানে হানা হলো। সেখানে লোকাল একটা ওই প্রিয়া সিনেমার কাছে তৃণমূলের একটা পার্টি অফিস, সেখানেও হচ্ছে হানাদারি হলো। হওয়ার পরে এরকম 4-5 জায়গায় যখন হানাদারি হয়েছে, তখন সভাপতি তৃণমূল কর্মীরা তারা ক্ষুব্ধ যে পার্টি অফিস থেকে সমস্ত নথিপত্র তারা নিয়ে চলে যাচ্ছে, ইনকাম ট্যাক্স হচ্ছে দেবাশিস কুমারের বাড়িতে যাবে, যেই তার রেড করার থাকে, এইসব পার্টি অফিস থেকে সব নথি নিয়ে যাচ্ছে। সেখানে তাদের হচ্ছে বুথের এজেন্টদের লিস্ট আছে, রাসবিহারী কেন্দ্রের ওটা অফিস, বুথের এজেন্টদের লিস্ট আছে, কাউন্টিং এ যারা যাবে লিস্ট আছে, অনেক নথিপত্র ভোট সংক্রান্ত থাকে। তারা বলছে এরকম এগুলো করে হচ্ছে, এগুলো লুট করতে এসছে। সেই নিয়ে তারা বিক্ষোভও দেখালেন এবং বুকে প্ল্যাকার্ড নিয়ে যে আমি দেবাশিস কুমার এই বলে হচ্ছে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে বসে গেলেন। তো এইসব চলছিল। তারপরে খবর পাওয়া গেল যে না, দেবাশিস কুমারে ক্ষান্ত হয়নি ইনকাম ট্যাক্স। তার আবার কালীঘাট এলাকায় তৃণমূলের হচ্ছে নেতা কুমার শাহ, তার বাড়িতে গিয়ে হচ্ছে, উনি 64পল্লী এলাকায় থাকেন, তার বাড়িতে গিয়ে হচ্ছে রেড হলো। সেখানেও হচ্ছে মহিলারা প্রতিবাদে বসে পড়লেন। আমি কুমার শাহ এসব প্ল্যাকার্ড ট্যাকার্ড লাগিয়ে, তাদের হচ্ছে বক্তব্য যে এরকম আমাদের ইয়েকে ভোটের আগে হচ্ছে, নেতাকে হচ্ছে ভোটের আগে এরকম যে হেনস্থা করার জন্য এগুলো করা হচ্ছে। কারণ যেহেতু কুমার শাহ কালীঘাট অঞ্চলের নেতা এবং হচ্ছে দেবাশিস কুমার সেই এলাকার হচ্ছে দলীয় সভাপতি, তাদের সঙ্গে যোগসূত্র আছে। তো তারপরে যেটা শোনা গেল যে এরপরে ইনকাম ট্যাক্স হচ্ছে ক্ষান্ত হয়নি। তারা এলগিন রোডে মিরাজ শাহের বাড়িতে গিয়ে হচ্ছে হানা দিয়েছে। কে মিরাজ শাহ? তিনি হচ্ছে ভবনপুর এডুকেশন সোসাইটি ট্রাস্টি বোর্ডের মেম্বার, শিক্ষাবিদ। ওনার অপরাধ হচ্ছে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে যে মনোনয়নপত্র, তাতে প্রস্তাবিক হিসাবে সই করেছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় যে মনোনয়ন পত্রে 4 ধর্মের 4 জনকে দিয়ে সই করানো হয়েছিল। নিসপাল সিং রানে ছিলেন, এই মিরাজ শাহ ছিলেন, ববি হাকিমের স্ত্রী ছিলেন, এবং হচ্ছে বাবলু সিং ছিলেন, পাপিয়া সিং এর কাউন্সিলর, পাপিয়া সিং এর হাজবেন্ড। তো মিরাজ শাহ কেন করেছে, আসলে লক্ষ্যটা অন্য শুভেন্দু অধিকারীদের। সেটা হলো যে মিরাজ শাহ ভবানীপুর এডুকেশন সোসাইটির সঙ্গে জড়িত আছে। ওটা হচ্ছে অনেকে গুজরাটি এডুকেশন সোসাইটি বলে জানেন। ভবানীপুরে প্রচুর গুজরাটি ভোট আছে, ওনার সেখানে তার কিছু প্রভাব আছে। তাই এই লোকটাকে একটু ডিস্টার্ব করে দাও, এই লোক হচ্ছে যাতে পালিয়ে যায়। উনি যদি আবার গুজরাটিদের মধ্যে প্রচার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য, একটু ভয়টায় ধরিয়ে দাও, ইনকাম ট্যাক্স সব হচ্ছে এই সময়। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি প্রচন্ড ক্ষুব্ধ। তিনি শুক্রবার দিন একটি মিটিং থেকে তিনি বলেছেন যে যদি ইডি বা আইটির কোনো রেড করার দরকার থাকে, তাদের কোনো মামলা থাকে, তারা নিশ্চয়ই করুন, কিন্তু যারা ভোট প্রার্থী তাদেরকে ভোটের সময় হেনস্থা কেন? দেবাশিস কুমার শুক্রবার সারাদিন হচ্ছে তিনি কোনো প্রচারে যেতে পারেননি, তার নিজের কেন্দ্রে প্রচার রয়েছে, অন্য কেন্দ্রে তিনি প্রচারে যান, তাদের হচ্ছে এইভাবে ভোটের সময় বিরক্ত করো যত খুশি। তিনি বলেছেন যে যদি দেবাশিস কুমারকে ডাকা 4 মে পরে ডাকা হোক না, যদি কোনো মামলা থাকে সেই মামলা তো চলে যাচ্ছে না, তাকে 4 মে পরে ডাকা হোক, যে অন্য কাউকে যদি ডাকার হয় তাকে ডাকা হোক। আমার মনোনয়ন পত্রে যে প্রস্তাবক হিসেবে ছিলেন তাকে পর্যন্ত ইনকাম ট্যাক্স হচ্ছে তার বাড়ি থেকে রেড করা শুরু করেছে। তো এইরকম তিনি বলেছেন যে যাকেই ডাকুক সেটা ভোটের পরে ডাকুক, ভোটের আগে কেন? আসলে ওরা নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া জিততে পারবে না বলে এইসব এজেন্সিকে নামিয়ে দিয়েছে, দিয়ে নোংরা খেলা খেলছে, নির্লজ্জের মতো হচ্ছে বিজেপি এই কাণ্ড কারখানাগুলো করছে। তো এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার যেটা হলো যে ইডি সিবিআই কে আমি খেপা কুত্তার মতো না মানবো কেন? আপনারা জানেন যে দিন কয়েক আগে হঠাৎ করেই, আপনারা তো খবর পাননি, হঠাৎ করেই খুব চুপিসারে শুভেন্দু অধিকারী একদিন দিল্লি চলে গিয়েছেন বলে বিজেপি সূত্রেই শোনা গিয়েছিল যে হঠাৎ করে শুভেন্দু অধিকারী দিল্লি চলে গেলেন কেন, ফিরে এলেন। তারপরে দেখা গেল নন্দীগ্রামে হচ্ছে একটা পুরনো সমবায় যে ভোটের দিনের বোমাবাজির ঘটনায় তৃণমূলের 38 জন লোককে, তৃণমূলের নন্দীগ্রামে যারা কর্মী, মাঝারি স্তরের নেতা, এরকম প্রায় 38 জনকে হচ্ছে এনআইএ সমন করে দিল যে অমুক দিন আসতে হবে। মানে এগুলোকে চাপে রাখা, ভয় ধরানো, ভাই কাজটা করিস না, এনআইএ কিন্তু তুলে নেবে, এসব পবিত্র করের হয়ে ভোট টোট করিস না, এনআইএ তুলে নেবে, এনআইএ নোটিশ পাঠিয়েছে। সেই পুরনো মামলা, 1.5 বছর আগের মামলা সব মনে পড়ছে ভোটের আগে, আগে না, মানে 2 মাস আগে, 4 মাস আগেও না, 2 মাস পরেও না, সব ভোটের হচ্ছে 10 দিন আগে, 15 দিন আগে নোটিশ করে দাও। ভোটের 4 দিন আগে নোটিশ করে দিল নন্দীগ্রামে 38 জনকে যে তার পুরনো মামলাতে যেতে হবে। তো আসল বিষয়টা হচ্ছে যে আমি বিজেপির লোকজনের সঙ্গে যোগাযোগ রাখতেই হয়, ভিডিও করি বিজেপিকে নিয়ে। আসলে অমিত শাহর এজেন্সি তো কাজ করছে। শুভেন্দু অধিকারী মঞ্চে 177-এর গল্প টল্প বলে যাচ্ছেন, 177 আসন নিয়ে আসছি, পঞ্চায়েত এসেই 6 মাসের মধ্যে পঞ্চায়েত ভেঙে দেবো, শুক্রবারই একটি মিটিং এ বলেছেন, এসেই 6 মাসের মধ্যে সব পঞ্চায়েত ভেঙে দেবো, 177 আসন নিয়ে ক্ষমতায় আসছি বলছেন বটে, কিন্তু আসলে অমিত শাহর কাছে খবর টবরগুলো থাকে তো বুঝতে পারছেন যে হাল খারাপ। আমি আপনাদের বলে দিই যে দার্জিলিং বা কালিম্পংয়ে যে 6টা আসন আছে, সেই 6টা আসনে বিজেপি মোটামুটি হয়তো নিজের অবস্থানটা বা পুরনো আসনগুলো ধরে রাখতে হবে। 6টা আসনই বিজেপি রয়েছে, কিন্তু কুচবিহারে এবার জেতা আসন হারানোর সম্ভাবনা প্রবল। আমি যে এখনই আসন ভিত্তিক আপনাদের বলছি না, আমি বলে দিচ্ছি কুচবিহারে গতবার বিজেপি বেশি আসন পেয়েছিল তৃণমূলের থেকে, কিন্তু এবার জেতা আসন 1টা 2টো বিজেপির খসে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতেও একই অবস্থা রয়েছে। জলপাইগুড়িতে এক প্রার্থী সম্প্রতি মহাত্মা গান্ধীকে নিয়ে, মহাত্মা গান্ধী দেশদ্রোহী বলা, ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল, কেন তিনি ফাঁসিতে মৃত্যুবরণ করেছেন সে সম্পর্কে তিনি কিছু জানেন না, এইসব বিতর্কিত মন্তব্য করে আরো ঘেটে লাট করেছেন। জলপাইগুড়িতে বিজেপির 1-2টো জেতা আসন খসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে উত্তর দিনাজপুরে হচ্ছে বিজেপির যে জেতা আসন হেরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও একটি আসন রায়গঞ্জ আগেই চলে গিয়েছিল। তো মালদহ, মুর্শিদাবাদে প্রবল ভাবে হচ্ছে যে মুসলিম ভোট কাটা গিয়েছে, এবং দেখা যাচ্ছে যে যেসব আসনে ব্যাপকভাবে মুসলিম ভোট কাটা গিয়েছে সেসব আসনে বিজেপি লাস্ট লোকসভা ভোটে 8%, 12%, 16% এরকম ভোট পেয়েছে, 22% ভোট পেয়েছে। যে পার্সেন্ট ভোট দিয়ে মানে শত কাটাকুটির পরে হচ্ছে বিজেপি সেই আসন জিতে আসার কোনো সম্ভাবনা নেই। উল্টে মালদাতে
আমি নিশ্চিত খবর পেলাম ওল্ড মালদা আসনটা হচ্ছে বিজেপির পক্ষে কঠিন হয়ে গেছে, জানি না হয়তো সেটাও খসে যেতে পারে। তো এরকম চাপ আছে। তো আমি বলছি যে নদিয়াতে রানাঘাট সাব ডিভিশনে 3টে আসন বিজেপির খুব চাপের মধ্যে পড়েছে। বাই ইলেকশনে গতবার জেতা আসনের মধ্যে 77-এর মধ্যে শান্তিপুর ছিল, সেটা বাই ইলেকশনে এমনি হেরে গেছিল 6 মাসের মধ্যেই। কিন্তু তারপরে উত্তর পশ্চিম কল্যাণী এবং হচ্ছে হরিণঘাটা, এই 3টে সিটে প্রবল চাপ, কারণ হচ্ছে মতুয়াদের প্রচুর নামটাম কাটা গেছে। তো এটা গেল নদিয়াতে। একমাত্র বিজেপি একটু ভালো জায়গা আছে তেহট্টতে, কিন্তু তেহট্টতে শেষ পর্যন্ত সিপিএম যদি ভোটটা বাড়িয়ে দেয় তাদের জেতার সম্ভাবনা কমে যাবে। কিন্তু রানাঘাট সাব ডিভিশনে 3টে আসন খুব চাপের মধ্যে। উত্তর 24 পরগনাতে বনগাঁ মহকুমাতে বিজেপির চাপ। আপনারা জানেন বাগদা তো বাই ইলেকশনই হেরে গেছে, এবার বাগদা ফিরিয়ে আনতে পারবে কিনা কোনো সম্ভাবনা নেই। বনগাঁ উত্তর দক্ষিণের মধ্যে কোনো একটি আসন হেরে যেতে পারে, গাইঘাটাটা হয়তো শেষ মেয়েছে, মানে সেখানেও 1-2 আসন খসে যেতে পারে। হুগলিতে আরামবাগ সাব ডিভিশনে হচ্ছে 4টে আসন গতবার বিজেপি জিতেছিল, ওই 4টেই আসন জিতেছিল হুগলির মধ্যে, 18টাতে 4টে জিতেছিল। আরামবাগ সাব ডিভিশনে যে খবর আসছে তাতে হচ্ছে প্রায় 3খানা আসন হারানোর সম্ভাবনা রয়েছে। একইভাবে পশ্চিম বর্ধমানে 1-2 আসন হারানোর বিজেপির সম্ভাবনা রয়েছে। আসানসোল সাউথ খুব চাপের মধ্যে রয়েছে, 20টি আসন রয়েছে, যাই না শেষ পর্যন্ত বার করতে পারবে কিনা। দুর্গাপুর পশ্চিম রয়েছে। তো এইরকম এই যে গ্রাউন্ড রিপোর্ট থেকে যে খারাপ খবরগুলো আসছে, সেই খারাপ খবরের জন্যই হচ্ছে হয়তো অমিত শাহ মরিয়া হয়ে গেছেন, শুভেন্দু অধিকারীরা মরিয়া হয়ে গেছেন, এবার একদম খ্যাপা কুত্তার মতো ইডি সিবিআইকে লাগিয়ে দিয়েছেন। আসলে আমি আপনাদের যেটা বলছি যে মানুষ, আপনি যদি কারোর সঙ্গে তর্ক করেন, তর্ক করলে দূরে সামনাসামনি দাঁড়িয়ে মুখে কথা বলেই সে তর্ক যুক্তি এসব খাড়া করবে, কিন্তু যখন আপনি তর্কে হেরে যাবেন তখন আপনি কিভাবে তাকে খামচে ধরতে চাইবেন, কামড়াতে যাবেন। তো বিজেপির অবস্থা এখন, বঙ্গ বিজেপির অবস্থা সেই জায়গায় গেছে। এখন হচ্ছে বুঝতে পারছে হাওয়া খারাপ, জেতা আসন ধরে রাখতে পারবো না, কমে যাবে হয়তো বেশ কিছু আসন। এখন জেতা আসনই যদি ধরে রাখতে না পেরে নতুন আসন পাবো কোথা থেকে? জেতা আসনই ধরে রাখার সম্ভাবনা ক্রমশ কমছে। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, তারাও খবর পাচ্ছে, আমরা যেমন খবর পাচ্ছি। সেই জন্য তখনই তো মানুষ কামড়াতে যায়, যখন যুক্তিতে তর্কে পারবো না তখনই তো কামড়াতে যায়, মরিয়া হয়ে কামড়াতে যায়। তাই এখন ইডি সিবিআই কে দিয়ে হচ্ছে মরিয়া হয়ে হচ্ছে তৃণমূলকে কামড় দেওয়ার জন্য হচ্ছে নানান জায়গায় এইরকম তল্লাশি অভিযান, অমুকচি অভিযান চলছে। আপনারা দেখবেন নিশ্চিন্তে 27 তারিখের পর আর ইডি সিবিআই ইনকাম ট্যাক্স কাউকে দেখা যাবে না বাজারে, এনে কাউকে বাজারে দেখা যাবে না, সব শীত ঘুমে চলে যাবে। 27 পর্যন্ত হচ্ছে রাস্তায় যেমন কুকুর চড়তে দেখেন, ওই দেখবেন ইডি সিবিআই বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, একে ডাকছে তাকে ডাকছে, এর বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এটাই হবে, কারণ হচ্ছে মরিয়া হয়ে গেলে মানুষ কামড় দেবেই, শেষ কামড়। সেই কামড়ের হয়তো চেষ্টা চালাচ্ছেন অমিত শাহ বা শুভেন্দু অধিকারীরা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।